তাহলে মিটিং করে একটা ট্রান্সলেট করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ডিজিটাল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে পাঠদান জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, স্নাতক দ্বিতীয় বর্ষ। বিষয় ব্রিটিশ ভারতের রাজনৈতিক এবং সাংবিধানিক উন্নয়ন। এই পর্বে আমাদের ক্লাসের আজকে তৃতীয় লেকচার। এই তৃতীয় লেকচারে আমাদের আলোচ্য যে বিষয়, এই আলোচ্য বিষয়ের সাথে রয়েছি আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান, সরকারি হোসেন সরদি কলেজ, মাগুরা। বর্তমানে করোনা মহামারীতে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনার মধ্য দিয়ে চলে যাচ্ছি আমাদের ক্লাসের মূল পর্বে। আজকের ক্লাসের বিষয় বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল। বঙ্গভঙ্গ বিংশ শতাব্দীর শুরুতে ব্রিটিশ শাসিত ভারতে বঙ্গভঙ্গ একটি উল্লেখযোগ্য ঘটনা। ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক অগ্রগতির ক্ষেত্রে বঙ্গভঙ্গ আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। বঙ্গভঙ্গ অবিভক্ত বাংলার তথা সমগ্র ভারতীয় উপমহাদেশের রাজনীতিতেও একটি উল্লেখযোগ্য বিষয়। বঙ্গভঙ্গ ব্রিটিশ শাসকের ভাগ করো শাসনকর্তা নীতির বহিঃপ্রকাশ। এই ঘটনার মধ্যে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়ে পড়ে, হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, যা পরবর্তী রাজনীতিতে এক বিরাট এবং সুদূর প্রসারী আলোড়ন সৃষ্টি করে। আমরা বঙ্গভঙ্গর পূর্বে যে বাংলা ছিল তার একটি ম্যাপ এখানে আমরা দেওয়ার চেষ্টা করেছি। ম্যাপটা একটু পর্যবেক্ষণ করলেই বোঝা যাবে যে আমাদের এই বাংলা কত বড় এরিয়া ছিল। বঙ্গভঙ্গের যে পরিকল্পনা সূত্রপাতটা ঘটেছিল, সেটা বঙ্গভঙ্গের ভাবনার সূত্রপাত সর্বপ্রথম শুরু হয়েছিল স্যার চার্লস গ্রান্টের সময়। 1853 সালে তিনি সর্বপ্রথম বাংলা প্রদেশকে দুই ভাগে বিভক্ত করার সুপারিশ করেন। এরপর মধ্যপ্রদেশের চিফ কমিশনার অ্যান্ড্রু ফ্রেজার 1901 সালে উড়িষ্যা ভাষাভাষী অঞ্চলের পুনর্গঠনের প্রস্তাব করেন। এই প্রস্তাবকে কেন্দ্র করে ভারত সরকারের কর্মচারীগণ বাংলা প্রদেশের ভৌগোলিক সীমারেখার পুনর্গঠন সংক্রান্ত একটি প্রস্তাব বড় লর্ড কার্জনের কাছে উপস্থাপন করে। লর্ড কার্জন এই প্রস্তাবের সত্যতা উপলব্ধি করেন। 1903 সালের 12 ডিসেম্বর চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ জেলাকে আসামের সাথে সংযুক্ত করার পরিকল্পনা প্রকাশিত হয়। এই সময় ভারতের পূর্ব এবং পশ্চিম অঞ্চলের নতুন প্রদেশ গঠনের কথাও ঘোষণা করা হয়। লর্ড কার্জন এই সময় পরিকল্পনার বাস্তবতা নিরীক্ষার জন্য 1904 সালে পূর্ব বাংলা সফর করেন। পূর্ব বাংলার সফরের সময় নবাব সলিমুল্লাহ কার্জনকে রাজকীয় আতিথ্যতা প্রদান করেন
এবং বঙ্গভঙ্গ পরিকল্পনার বিষয়ে এ বঙ্গের মুসলমানদের মতামত ব্যক্ত করেন। কারণ সলিমুল্লাহ মূলত এদেশের বঙ্গভঙ্গের পরিকল্পনা বাস্তবায়নের বা বঙ্গভঙ্গ আন্দোলনের অন্যতম একজন প্রধা। বঙ্গভঙ্গ পরিকল্পনার বাস্তবায়ন হলো যে বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত ছিল বাংলা প্রদেশ বা বেঙ্গল প্রেসিডেন্সি, অর্থাৎ বিশাল এলাকা। এই বিশাল এলাকা নিয়ে বাংলা প্রেসিডেন্সি বলা হতো বা বাংলা প্রদেশ। কলিকাতা ছিল এই প্রদেশের রাজধানী। এটি ছিল ব্রিটিশ ভারতের বৃহত্তম প্রদেশ। শাসন কার্যের সুবিধার্থে এবং বিভিন্ন বাস্তবতার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার বাংলা প্রদেশকে বিভক্ত করার চিন্তা করেন। এই ভাবনাকে গতিশীল করতে উদ্যোগী ভূমিকা গ্রহণ করেন স্যার বামফিল্ড ফুলার এবং স্যার অ্যান্ড্রু ফ্রেজার। তৎকালীন ব্রিটিশ ভারতের বড় লর্ড কার্জন বঙ্গভঙ্গের সুপারিশ করেন এবং ভারত সচিব ফ্রেডরিক তা অনুমোদন করেন। অথবা 1905 সালের 1 সেপ্টেম্বর বঙ্গভঙ্গ করে দুটি প্রদেশ সৃষ্টি করা হলো। একটি নাম হলো পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ এবং অপরটির নামকরণ হলো পশ্চিমবঙ্গ প্রদেশ। এই দুই প্রদেশের একটু আমরা এখানে আমাদের এই বঙ্গভঙ্গের পেছনে যাদের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়ে থাকে তিনি লর্ড কার্জন এবং আরেকজন হচ্ছে স্যার নবাব সলিমুল্লাহ। এই দুইজনই মূলত বঙ্গভঙ্গের পেছনের যিনি বাংলা এই অঞ্চলের একটু অগ্রণী ভূমিকা পালন করেন তিনি স্যার সলিমুল্লাহ, এবং যার দ্বারা হয়েছে তার দুইটি ছবি আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এই দুইটি ছবির মাধ্যমে তাদের আমরা একটু পরিচিতি তুলে ধরার চেষ্টা করলাম। এখন দুইটি বঙ্গ হলো, একটি হচ্ছে পূর্ববঙ্গ আসাম প্রদেশ। তো পূর্ববঙ্গ ও আসাম প্রদেশটি গঠিত হয় ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ, দার্জিলিং, পার্বত্য ত্রিপুরা, মালদহ জেলা বাদে। কারণ তখন এই এলাকা ছিল ও আসাম নিয়ে। এই নবগঠিত প্রদেশটির রাজধানী তখন ঢাকা। এই প্রদেশের আয়তন ছিল 106,504 বর্গ কিলোমিটার। এক লোক সংখ্যা ছিল 3,10,00,000 এবং 2/3 ছিল মুসলমান। নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর বা ছোট লর্ড ছিলেন নিযুক্ত হন স্যার বামফিল্ড ফুলার। আমরা এই বামফিল্ড ফুলারের কিন্তু একটা উদ্যোগ ওই সময় লক্ষ্য করেছি যে তিনি এই বামফিল্ড ফুলার একটা ভূমিকা ছিল এই প্রদেশ বাংলাকে বিভক্ত করার পিছনে। আরেকটি ছিল বাংলা প্রদেশ বা পশ্চিম বাংলা। বাংলা প্রদেশ বা পশ্চিম বাংলা ছিল এটা বাংলা প্রেসিডেন্সির অবশিষ্ট অংশ, অর্থাৎ পশ্চিম বাংলা। পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত হয় বাংলা প্রদেশ, যা পশ্চিম বাংলা নামেই সমধিক পরিচিত হয়ে ওঠে। এই প্রদেশের রাজধানী কলকাতা এবং প্রথম লেফটেন্যান্ট গভর্নর বা ছোট লর্ড নিযুক্ত হন অ্যান্ড্রু ফ্রেজার। আমরা বলেছিলাম যে এই বামফিল্ড ফুলার এবং অ্যান্ড্রু ফ্রেজার এরাই মূলত এই বঙ্গভঙ্গের পেছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে করেছিল। এই প্রদেশের আয়তন ছিল 1,41,580 বর্গ মাইল। এই লোক সংখ্যা ছিল 5,40,00,000। মোট জনসংখ্যার মধ্যে 4,20,00,000 ছিল হিন্দু সম্প্রদায় এবং 90,00,000 ছিল মুসলমান সম্প্রদায়। আমাদের বাংলা বিভক্ত হয়ে, অর্থাৎ সমগ্র বাংলা বিভক্ত হয়ে আমরা একটা মানচিত্র এখানে দিয়ে চেষ্টা করেছি। এই লাল বেঙ্গল আর ইস্টার্ন বেঙ্গল যেটা ছিল পশ্চিম বাংলা, সেটার আমরা দেখাচ্ছি আসাম কোথায় ছিল সেই অঞ্চল নিয়ে একটা বড় প্রদেশ ছিল, তার একটি ম্যাপ আমাদের দেখানো সম্ভব হয়েছে। এখন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল 1905 সালে 5 জুলাই, সম্পন্ন হয় 1 সেপ্টেম্বর এবং কার্যকর হয়েছিল 16 অক্টোবর। বঙ্গভঙ্গের পেছনের যে কারণগুলো ছিল তার মধ্যে মোটা দাগের যে কারণ ছিল সেটা একটু বিস্তার আলোচনা করার দরকার। কারণ ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে বঙ্গভঙ্গ একটা উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনা। বিশাল এই প্রদেশ এবং বিপুল জনগোষ্ঠীকে
বাংলার বিভক্ত করে দুটি স্বতন্ত্র প্রদেশ গঠনের পিছনে একাধিক কারণ বিদ্যমান ছিল। কারণগুলো আমরা একে একে আলোচনা করার চেষ্টা করব। তার মধ্যে আমরা প্রশাসনিক কারণকে সবচেয়ে বড় কারণ বা ব্রিটিশরা প্রথম কিন্তু এই প্রশাসনিক কারণেকেই সবচেয়ে বড় কারণ হিসাবে চিহ্নিত করার চেষ্টা করলেন এবং তারা এই প্রশাসনিক কারণকেই কিন্তু মূলত মেইন কারণ হিসাবে জনসম্মুখে প্রচার করা হলো। অর্থাৎ বঙ্গভঙ্গের তাৎক্ষণিক কারণ হিসেবে প্রশাসন যেটা বলা হলো, বিশাল আয়তন এবং বিপুল জনগোষ্ঠীর এই আয়তনের প্রদেশকে বা প্রেসিডেন্সি, বাংলা প্রেসিডেন্সি একটি কেন্দ্র থেকে শাসন করা অত্যন্ত জটিল ব্যাপার ছিল। তখন জটিল ব্যাপার থাকার মধ্য দিয়ে রাজধানী কেন্দ্রিক প্রশাসন পরিচালনার কারণে পূর্ব বাংলার প্রশাসন ছিল দুর্বল, অর্থাৎ অদক্ষ এবং অকার্যকর। এ অঞ্চলের উন্নয়নে অর্থ ব্যয় হতো অত্যন্ত নগণ্য। মুসলিম অধ্যুষিত পূর্ব বাংলার অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্যা উপেক্ষিত ছিল। শিল্প, বাণিজ্য, শিক্ষা, যোগাযোগ সবকিছু হতেই পূর্ববঙ্গ ছিল অবহেলিত। এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে লর্ড কার্জন বারবার প্রথম শ্রেণীর প্রশাসনিক কারণ হিসেবে দাবি করেছে এবং লর্ড কার্জন বারবার কিন্তু ভারত সচিবকে এক পত্রে জানায় যে 2 লক্ষ বর্গ মাইল এলাকা এবং প্রায় 7.5 কোটি জনসংখ্যা অধ্যুষিত বাংলাকে শুধু একটি অঞ্চল থেকে এবং একজন প্রশাসকের পক্ষে সুষ্ঠুভাবে শাসন করা মোটেও সম্ভব নয়। ভারত সচিব কার্জনের পত্রের উপর গুরুত্ব আরোপ করলেন এবং বঙ্গভঙ্গের জন্য সুপারিশ পেশ করলেন। উল্লেখ করা যায় যে প্রায় 2 লক্ষ আমরা বলেছি এবং 1901 সালের আদমশুমারি অনুযায়ী এর লোক সংখ্যা ছিল 7,50,00,000, অর্থাৎ বিপুল জনগোষ্ঠী। 7,50,00,000 জনগোষ্ঠী, অথচ এখানে যুক্ত আরো বড় দুটি যুক্ত প্রদেশ ছিল। তার মধ্যে বাংলায় একজন গভর্নরের পক্ষে এটা প্রশাসন পরিচালনা দুষ্কর হয়ে পড়েছে, এটা আমরা একটু আগেই বারবার বলছি। এবং এইখানে লর্ড দায়িত্ব গ্রহণ করার পরে এর সুবিধা এবং দক্ষতা বৃদ্ধির জন্য বঙ্গভঙ্গের পক্ষে কিন্তু তিনি কাজ শুরু করলেন। এর পেছনে আরো কিছু বাস্তবতা কাজ করেছিল। প্রথমত 18শো শতকের মাঝামাঝি যখন মুর্শিদ কুলি খান 18 শতকের প্রথম দিকে ঢাকা থেকে রাজধানী নিয়ে গেলেন মুর্শিদাবাদে, ফলে ভূস্বামী, ব্যবসায়ী, রাজধানীর উপর নির্ভরশীল গোষ্ঠী ঢাকা ছেড়ে যখন চলে গেল, তখন তো রাজধানী ঢাকা ছিল, কিন্তু মুর্শিদ কুলি খান যখন নিয়ে যায় তখন রাজধানী কেন্দ্রিক জনগোষ্ঠী চলে যাওয়ার কারণে কলকাতায় সমস্ত শাসনযন্ত্র বা প্রশাসন যন্ত্র যখন একত্রিত হয়েছিল তখন ব্যাপকভাবে উন্নয়ন হয়েছিল কলকাতায়, কিন্তু পূর্ব বাংলা কিন্তু সেইভাবে উন্নয়ন সম্ভব হয়নি। অর্থাৎ দীর্ঘদিন অবহেলিত থাকার কারণে প্রশাসন ব্যবস্থা, মানুষের সার্বিক অভাব অভিযোগ এখানে থেকেই গেছে। সেই কারণে এর প্রতি একটি গুরুত্ব আরোপ করা হয়েছে। রাজনৈতিক কারণে এই আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো রাজনৈতিক কারণ। কারণ ব্রিটিশ সরকার যখন এদেশের শাসন করা শুরু করেছে, তাদের সবচেয়ে যে জনবহুল বা যেটা প্রচলিত যে পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুলস, সেই পলিসির মাধ্যমে কিন্তু এদেশকে শাসন করার চেষ্টা করেছে এবং অব্যাহত রেখেছে। সেই কারণে রাজনৈতিক কারণের একটা গুরুত্বপূর্ণ কারণ হিসাবে আমরা দেখছি। প্রশাসনিক কারণকে বারবার বলা হয়েছে, এদেশের জনগোষ্ঠীকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু রাজনৈতিক কারণ কিন্তু আসলে মূল ফ্যাক্টর হিসাবে ঐতিহাসিকরা মনে করছেন। লর্ড কার্জনের শাসন আমলে জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেল। আমরা গত ক্লাসে সিপাহী বিদ্রোহ যখন আলোচনা করেছি তখন বলেছিলাম যে ভারত উপমহাদেশের জাতীয়তাবাদী রাজনীতিতে একটা নতুন ধারা বা চেতনাবোধ তৈরি হলো। সেই চেতনাবোধটা কিন্তু আস্তে আস্তে বড় হতে শুরু করলো। সেই বড় হওয়ার কিন্তু করতে করতে একটা সময় তাদের আত্ম অধিকার, আত্মনিয়ন্ত্রণের ব্যাপারটা চলে আসে। ভারতের মধ্যে এই সময় এই জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটতে থাকে এবং জাতীয়তাবাদী আন্দোলন গড়ে তুলতে থাকে। বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে অর্গানাইজ করার জন্য তারা চেষ্টা করে থাকে। শুধু তাই নয়, এই সময় যারা বিশেষ করে
পাশ্চাত্য শিক্ষায় যারা শিক্ষিত তারা এদেশে জাতীয়তাবাদী আন্দোলনের ধারণার প্রবর্তন করেছিল। তাহলে সেই জাতীয়তাবাদী আন্দোলনের একটা সময় তো জাতীয়তাবোধ থেকেই স্বাধীনতা লাভ করে, এটা হচ্ছে একটি রাষ্ট্র চিন্তার একটি মূল কথা। তো জাতীয়তাবাদী আন্দোলন যখন হয় সেই আন্দোলনকে ব্যর্থ করার জন্য এই ভাগ করা হয়েছে বলে ঐতিহাসিকরা মনে করেন। তার কারণ বিশেষ করে 1857 সালে সিপাহী বিদ্রোহের পরে জাতীয়তাবাদী বোধ থেকেই কিন্তু সৃষ্টি হলো 1885 সালে ভারতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। এই কংগ্রেস প্রতিষ্ঠার কিন্তু হয়েছিল কলকাতা কেন্দ্রিক আন্দোলনের মধ্যে। বাংলাকে বিভক্ত করলে জাতীয়তাবাদী আন্দোলন স্তমিত হয়ে যাবে, এই ধারণা থেকে বঙ্গভঙ্গ করা হয়। কারণ বঙ্গভঙ্গের মুখ্য উদ্দেশ্য ছিল বাংলাকে দ্বিখণ্ডিত করে উদীয়মান বাংলা জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করা। তাই বাংলাকে বিভক্ত অর্থাৎ জাতি ঐক্য এবং সংহতি নষ্ট করতে পারলে এই জাতীয়তাবোধ আন্দোলন দুর্বল হয়ে পড়বে বলে ব্রিটিশ আমলারা মনে করেছিলেন। এবং এই বিষয়ে বঙ্গভঙ্গের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ফাঁস হয়ে যায় 28 মার্চ 1903 সালে অ্যান্ড্রু ফ্রেজার 28 মার্চ একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে এই ঘটনা ফাঁস হয় এবং 1904 সালের 7 ফেব্রুয়ারি স্বরাষ্ট্র সচিব রিজলে আরো পরিষ্কার করে একটি ধারণা দিয়েছিলেন, উদ্দেশ্যে বলেছিলেন যে ঐক্যবদ্ধ বাংলা একটা শক্তি, বিভক্ত বাংলা নয়। আমাদের প্রধান উদ্দেশ্য একে বিভক্ত করা এবং এভাবে আমাদের শাসনের বিরুদ্ধে বিরোধীদের দুর্বল করে তোলা। এটা হচ্ছে তাদের ভিতরের চিন্তা চেতনা। এই চিন্তা চেতনাকে বলি দেওয়ার জন্য, জাতীয়তাবাদী আন্দোলনকে ধূলিসাৎ করার জন্যই মূলত এটা ছিল। এখানে আরেকটি বড় ব্যাপার হলো যে রাজনীতিতে এখানে চরমপন্থী আন্দোলন অর্থাৎ সশস্ত্র বিদ্রোহী একটা গোষ্ঠী আন্দোলন শুরু করেছিল। অর্থাৎ ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে দেশের শাসন ব্যবস্থাকে ব্রিটিশের এই অত্যাচারী শাসনের বিরুদ্ধে মুক্ত করার লক্ষ্যে সশস্ত্র আন্দোলন শুরু হয়। এই চরমপন্থী জাতীয়তাবাদী আন্দোলন এবং রাজনৈতিক কার্যকলাপের প্রধান কেন্দ্র ছিল কিন্তু বাংলা। এই আন্দোলনের ক্ষতিকর প্রভাব থেকে লর্ড কার্জন ভারতের অন্যান্য অঞ্চলকে মুক্ত রাখতে দ্বিখণ্ডিত করতে চেয়েছিলেন। এই সময় যুগান্তর নামে একটি সংঘ অনুশীলন, যুগান্তর নামে বিভিন্ন ধরনের সশস্ত্রবাদী আন্দোলন একটা গোষ্ঠী গড়ে তুলেছিল, যারা এই বিভিন্নভাবে ইংরেজদেরকে বিভিন্নভাবে আন্দোলন করে ইংরেজদেরকে ভীতি প্রদর্শন হয়ে পড়ে এই আন্দোলন। সেই কারণে কিন্তু এটা হয়। তাদের ভাগ করো শাসন করো নীতির যে ধারণা, সেই ধারণাটা কিন্তু আসলে বহিঃপ্রকাশ বলা যায় বাংলার বঙ্গভঙ্গ করা। বঙ্গভঙ্গের মাধ্যমে পশ্চিম বাংলার সাথে বিহার, উড়িষ্যাকে পশ্চিম বাংলার জাতীয়তাবাদী চেতনামুক্ত হিন্দু বাঙালিদের উড়িষ্যা ও বিহারীদের সংখ্যাগরিষ্ঠতার চাপে নতজানু করা এবং পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়কে নতুন প্রদেশ দান করে অনুগত রাখা ছিল লর্ড কার্জনের বঙ্গভঙ্গের পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য। অর্থাৎ এখানে বাঙালিদের বা পশ্চিম বাংলার জনগোষ্ঠীকেও পক্ষে রাখা জন্যই কিন্তু আসলে এই ভাগ করা। অর্থাৎ দুইটি গোষ্ঠীকে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন না হয়। সাম্প্রদায়িক কংগ্রেস যখন তৈরি হয়েছিল তখন সবাই মিলেই করেছিল, হিন্দু মুসলমান সবাই। কিন্তু কংগ্রেসে একটা সময় দেখা যাচ্ছে যে হিন্দুদের আধিপত্য বৃদ্ধি পাওয়ার পরে, বিশেষ করে বাল গঙ্গাধর তিলক, কল্পনা ধর, এই ধরনের যারা উগ্র হিন্দুত্ববাদ পছন্দ করে বা বিশ্বাস করে, তাদের কারণে কিন্তু আসলে ভাগ হয়ে যাচ্ছে। তখন এই দুইটি কারণে কংগ্রেস থেকে মুসলমানরা যখন চলে গেল, তখন মুসলমানদের সাথে হিন্দুদের একটা বিদ্বেষ সৃষ্টি করা কিন্তু এই বাংলাকে। কারণ কি, সবকিছুই যেহেতু কংগ্রেস বা হিন্দুদের বা রাজধানী ছিল কলকাতা, সেই কারণে এই বঙ্গের সমস্ত ব্যবসা বাণিজ্য, সংবাদপত্র সবকিছুর মূলে একটি আঘাত আনলো। অর্থাৎ নতুন করে একটি প্রদেশ গঠন করা মানে সেখানে শাসন বিভাগ সবকিছু তৈরি হবে। এইটা একটা শত্রুত্ব তৈরি করার জন্য মূলত এই শাসন করো নীতি, এটা শাসন করো এবং ভাগ করো নীতির একটা বহিঃপ্রকাশ বলা যাচ্ছে এই বঙ্গভঙ্গ নীতি। তো বঙ্গভঙ্গের কারণে জাতীয়তা কংগ্রেসে বাঙালিদের নেতৃত্ব দুর্বল করা, যেটা বলেছি একটু আগেই, আরেকটু বলে দিই যে
ভারতীয় রাজনীতিতে বাঙালিদের প্রভাব খর্ব করা, ভারতীয় জাতীয় কংগ্রেসের আন্দোলনকে দুর্বল করা ছিল লর্ড কার্জনের মুখ্য উদ্দেশ্য। মুসলমানরা চলে আসলো, তাহলে এরপরে কিন্তু আমরা দেখছি যে জাতীয় কংগ্রেস ছেড়ে চলে আসার পর মুসলমানরা বসে নেই, তারাও কিন্তু একটা রাজনৈতিক দল গঠন করলো, সেটা মুসলিম লীগ। সেটা নিয়ে আমরা একটু আলোচনা আছে। তৎকালীন ভারতবর্ষে ভারতীয় রাজনৈতিক চিন্তাধারা, সচেতনতা, বুদ্ধিবৃত্তিতে বাঙালিরা সেরা অগ্রগণ্য। তার কারণ কংগ্রেস সৃষ্টির পেছনে কিন্তু বাঙালিদের অবদান সবচেয়ে বেশি, এবং বাঙালিরাই কিন্তু আন্দোলন করে, বাঙালিরাই, সুরেন্দ্রনাথ ব্যানার্জি সেই সময়, এরাই কিন্তু বাঙালি, এবং এদের চিন্তা চেতনা, যেহেতু রাজধানী কেন্দ্রিক এরা ছিল, আধুনিক শিক্ষা অর্থাৎ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলো, এদের চিন্তা বুদ্ধি অনেক বেশি ছিল ভারতের অন্য অঞ্চলের থেকে, যে কারণে এই বাঙালিরা ছিল অগ্রগণ্য। এছাড়া ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্ব ছিল তখন বাঙালিদের হাতে, যেটা যখন তৈরি হয়েছিল তখন, কিন্তু পরবর্তীতে হয়তো নেতৃত্ব হ্রাস পেয়েছে, কিন্তু প্রথম নেতৃত্ব ছিল কিন্তু কংগ্রেসের হাতে, এই বাঙালিদের হাতে। তাই বঙ্গভঙ্গের মাধ্যমে বাঙালিদের দুর্বল করে জাতীয় কংগ্রেস তথা ভারতের জাতীয়তাবাদী রাজনৈতিক আন্দোলনকে ধ্বংস করাই ছিল লর্ড কার্জনের বঙ্গভঙ্গের অন্যতম উদ্দেশ্য। কারণ আরেকটি কারণ এইটা হলো রাজনৈতিক যে ঘটনাগুলো ঘটেছে, অর্থাৎ রাজনৈতিক কারণের মধ্যে কিন্তু এতগুলো কারণ আমরা বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করেছি। অর্থনৈতিক যে কারণগুলো ছিল, অবশ্যই অর্থনীতিতে অবিভক্ত বাংলার অর্থনীতির প্রাণ কেন্দ্র ছিল এই কলকাতা, অন্যতম। কারণ তৎকালীন ভারতের শিল্প, ব্যবসা বাণিজ্য, শিক্ষার সব কিছু কেন্দ্র ছিল কলকাতা। কলকাতার সব শিল্প কারখানা গড়ে তুলেছিল। আর পূর্ব বাংলা কি করত? পূর্ব বাংলা থেকে কাঁচা মাল যেত, সমগ্র উন্নয়ন হতো কলকাতায়। এর ফলে পূর্ব বাংলার অর্থনৈতিক অবস্থা ক্রমে খারাপ হতে থাকলো, কারণ কাঁচামাল সরবরাহ করছে কিন্তু সেই পরিমাণ কিন্তু উন্নয়ন হচ্ছে না। অর্থনৈতিক বৈষম্য থেকে পরিত্রাণ এবং অর্থনৈতিক অবস্থা হতে উন্নতির লক্ষ্যে পূর্ব বাংলার মুসলমানরা বঙ্গভঙ্গের প্রস্তাবকে সমর্থন করেন এবং ঢাকা কেন্দ্রিক অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন দেখলেন। আরো একটি বড় ব্যাপার হলো, পূর্ব বাংলার মানুষ উত্তরাধিকার সূত্রে বহু বছরের অবহেলার বঞ্চনার শিকার হয়েছে। বাঙালি এলিট শ্রেণীভুক্ত লোকেদের কলকাতায় অবস্থান সর্বভারতীয় মিলন স্থানে পরিণত হয়। সবাই কলকাতায় যেত। উদ্যাস এবং কলকাতার উন্নয়ন যে পরিমাণে হয়েছে, বাংলায় সেই পরিমাণের উন্নয়নের ছোঁয়া কোনোভাবেই লাগেনি। অর্থাৎ বাঙালিরা যে দুরবস্থার মধ্যে ছিল, সেই অবস্থায় তাদের সারা জীবনে সঙ্গী হয়ে দেখা যায়। অর্থনৈতিক কারণের পরে আরেকটি কারণ আমরা দাঁড় করাই, সেটা হলো সামাজিক কারণ আছে। সামাজিক কারণের মধ্যে গুরুত্বপূর্ণ হলো যে ব্রিটিশ শাসনের পূর্বে মুসলমান কিন্তু সাধারণত প্রভাবশালী এবং শাসক ছিল, কারণ মুসলমানদের কাছ থেকেই তো ব্রিটিশরা ক্ষমতা নিয়েছে। সেই সময় তারা প্রভাবশালী ছিল। ব্রিটিশ শাসনের বিভেদ নীতি এবং বর্ণ হিন্দুদের প্রতি উদার পৃষ্ঠপোষকতার কারণে মুসলমানরা নিঃস্ব হতে শুরু করলো। তখন মুসলমানদের সেভাবে পৃষ্ঠপোষকতা ইংরেজরা করেনি, হিন্দুরা আগিয়ে আসলো, মুসলমানরা পিছিয়ে গেল। সমস্ত অর্থনৈতিক রাজনৈতিক সমস্ত কাজ থেকে মুসলমানরা ইংরেজকে এড়িয়ে চলা শুরু করলো, যে কারণে মুসলমানদের মধ্যে এক ধরনের হীনমন্যতা সৃষ্টি হলো, অর্থনৈতিক সামাজিক বৈষম্য সৃষ্টি হলো। ব্রিটিশ হিন্দুদের উভয়ের বৈরী মনোভাবের কারণে মুসলমানদের আরো পশ্চাৎপদ হয়ে পড়লো। মুসলমানরা তখন একদম অশুদ্ধ জাতিতে পরিণত হওয়ার একটা মনোভাব পোষণ করলো ইংরেজরা। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং মুসলমান তাদের হিত গৌরব ও সামাজিক মর্যাদা ফিরে পাওয়ার জন্য লর্ড কার্জনের এই বঙ্গভঙ্গ পরিকল্পনাকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানায়। কারণ তারা দেখেছে যে প্রায় 100 বছর আমরা ব্রিটিশের সাথে শত্রুতা করে আমাদের আর্থসামাজিক সমস্ত অবনতি হয়েছে, তার উন্নতি করতে পারেনি, কিন্তু সেই তুলনায় ইংরেজরা এগিয়ে এসেছে। ইংরেজরা আসার পরে ইংরেজের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ অর্থনৈতিক মর্যাদা বৃদ্ধি পাওয়ার সাথে তো সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়, এবং হয়েছেও তাই। এবং অধিকাংশ জমিদাররা ছিল কারা? সমস্ত ছিল কিন্তু হিন্দুরা, কারণ মুসলমানরা সেই অবস্থা থেকে
উত্তরণ ঘটাতে পারেনি। সেই কারণে কিন্তু তারা এই পরিকল্পনাকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানিয়েছেন। স্যার বঙ্গভঙ্গের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু যুক্তি উপস্থাপন করেছেন স্যার নবাব সলিমুল্লাহ। ঢাকার তিনি সবচেয়ে আমরা বলছি যে তিনি একজন সমর্থক এবং উদ্যোক্তা। বঙ্গভঙ্গের পক্ষে প্রথম সমর্থক এবং উদ্যোক্তা একজন। পূর্ব বাংলার মুসলমানদের স্বার্থ পুনরুদ্ধার ও সংরক্ষণের জন্য বঙ্গভঙ্গের সমর্থনে নবাব স্যার সলিমুল্লাহ কতগুলো যুক্তি উপস্থাপন করেছিলেন। তার এই যুক্তিগুলোর মধ্যে ছিল এক, বঙ্গভঙ্গ হলো এ অঞ্চলে ব্যবসা বাণিজ্য ও সরকারি চাকরি ক্ষেত্রে মুসলমানদের প্রচুর সুযোগ সুবিধা হবে, কারণ এই অঞ্চলে হলে তো মুসলমানরাই হবে। শিল্প এবং যাতায়াতের ক্ষেত্রে পূর্ববঙ্গের প্রভূত অগ্রগতি সাধিত হবে, তার কারণ নতুন করে শিল্পায়ন হবে। যাতায়াত বা শিল্পায়ন হয় মানে যাতায়াত বা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন মানে আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন হবে। 3 নম্বরে উনি বলছেন রাজনৈতিক ক্ষেত্রে অঞ্চলের মুসলমানের প্রভাব সুদৃঢ় হবে। কারণ কি, তখন আর বিভেদ রাজনীতি না, নিজস্ব জাতীয়তাবোধ, নিজস্বতাবোধ, নিজস্বের আত্ম উপলব্ধি বোধ তৈরি হবে, যেখানে রাজনীতিতে মুসলমানরা নিজস্বভাবে নতুন চিন্তা ভাবনা করার সুযোগ লাভ করবেন। এ অঞ্চলে হিন্দু জমিদারদের প্রভাব হ্রাস পাবে, তার কারণ হিন্দু জমিদারদের হাত থেকে তখন ক্ষমতা চলে যেতে পারে মুসলমানদের হাতে। তখন তারা আগে যে অত্যাচারটা করতো সেই অত্যাচার থেকে হয়তো মুক্তি পাবে। শিক্ষা সংস্কৃতি ক্ষেত্রে অঞ্চলের মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। শিক্ষা আমরা জানি যে স্যার সলিমুল্লাহর এই বঙ্গভঙ্গের কারণে এদেশে আদালত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবং বহু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। তখন আর কলকাতা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা সেইভাবে আগ্রহ এদেশের মানুষ দেখায়নি। এ অঞ্চলে মুসলমানগুলো তাদের জীবন দর্শন ভিত্তিক সামাজিক ব্যবস্থার প্রতিষ্ঠান সুযোগ পাবে, কারণ তখন নিজস্বতা চিন্তা করবে, নিজস্ব চিন্তা চেতনা দর্শন দ্বারা পরিচালিত হওয়ার সুযোগ লাভ করবে। এদেশের শাসন ব্যবস্থাকে কেন্দ্র করে এ অঞ্চলে মুসলমানগণ ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ এবং সংহত হতে পারবে। তখন তারা যে নিজস্ব চিন্তা নিজস্ব ভাবনাকে লালন পালন করে ঐক্যবদ্ধ হতে পারে। বঙ্গভঙ্গ ছিল ব্রিটিশ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। বঙ্গভঙ্গের কারণ পর্যালোচনা করে দেখা যায়, প্রশাসনিক সংকট দূরীকরণের পাশাপাশি পূর্ব বাংলার আর্থসামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বহুদিনের অবহেলা বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বঙ্গভঙ্গ হয়েছিল, একথা দ্বিধাহীনভাবে বলা যায়। আমরা বঙ্গভঙ্গের একটি সুদূর প্রসারী ফলাফল ছিল। বঙ্গভঙ্গ হলো পরবর্তীতে কি বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া হয়েছিল। বঙ্গভঙ্গের পক্ষে এদেশের মুসলমানরা ছিল, বঙ্গভঙ্গের পক্ষে হিন্দুরা ছিল। প্রতিক্রিয়া এবং ব্যাপকভাবে প্রতিক্রিয়া করা হয়েছিল। সেখানে মা কালীর সাথে তুলনা করা হয়েছিল, যে বঙ্গকে ভাগ করে মা কালী, সেই সময় যুগান্তরে একটি পত্রিকায় বের হয়েছিল, মা কালীর এলোকেশি চুল, মা গলায় শতমুণ্ডের হার। অনেকে বলেছিল বঙ্গভঙ্গ মানে এ জাতিকে দুই বিভক্ত করা, মা কালীর শতমুণ্ডের হার, রক্ত যেখানে ক্ষরণ হচ্ছে, এরকম বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে। আন্দোলন একটি পর্যায়ে বিভিন্ন সাহিত্য সংস্কৃতি গোষ্ঠী আন্দোলন করেছে, উকিলরা করেছে, সংবাদকর্মীরা করেছে। আলটিমেটলি ব্রিটিশের এই চিন্তা অর্থাৎ বঙ্গভঙ্গের এই চিন্তা চেতনা থেকে সমগ্র কলকাতাবাসী এর বিরুদ্ধে ছিল। কারণ কি, যে কলকাতা থেকে যদি এই বাংলা বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সমস্ত ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, কোর্ট কাচারি নতুন ভাবে তৈরি হবে, নতুন একটি ভাবনা তৈরি হবে, তাহলে তাদের ব্যবসা অর্থাৎ তাদের স্বার্থগত দিকটা বিপন্ন হবে। এই প্রত্যাশায় তারা এটাকে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। তারপরে কি হলো, বঙ্গভঙ্গের আসলে ফলাফলটা কি দাঁড়াচ্ছে? বঙ্গভঙ্গের ফলাফলে প্রথম যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে, বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গের অর্থনৈতিক উন্নয়নের একটি ছোঁয়া লাগলো, আধুনিকতার ছোঁয়া লাগলো। অনেক শিল্প কারখানা তৈরি হলো, ব্যবসা বাণিজ্য ঢাকায় প্রতিষ্ঠিত হলো, শিক্ষা সংস্কৃতি অর্থনীতি যোগাযোগ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের সুযোগ সৃষ্টি হলো। এক কথায় বঙ্গভঙ্গ
সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের নতুন দিগন্ত সূচিত করলো। অর্থাৎ বঙ্গভঙ্গ হলে পূর্ব বাংলার মুসলমানদের ভাগ্য উন্নয়নের একটা নতুন দিগন্ত সৃষ্টি হলো, একটা আশার বাণী তৈরি হলো, একটি বেঁচে থাকার নতুন করে স্বপ্ন দেখা শুরু করলো যে হয়তো আমাদের উন্নয়ন আমরাই করব, আমরা আর কারো বাজারে পরিণত হব না, আমাদের কাঁচামাল ব্রিটিশরা কলকাতা কেন্দ্রিক নিয়ে গিয়ে সেখানে শুধু কাঁচামালে তাদের আর্থসামাজিক উন্নয়ন হয়, আমাদের হয় না। সেটার থেকে তারা নতুন ভাবনা সৃষ্টি করলো যে এখন নতুন করে উন্নয়ন তৈরি হতে পারে, সৃষ্টি হতে পারে। আর মুসলমান এখানে সবচেয়ে বড় আরেকটি কথা আসে, সেটা হচ্ছে মুসলিম জাতীয়তাবাদের প্রসার গতি। বঙ্গভঙ্গ মুসলমানদের মধ্যে নতুন করে জাতীয়তাবাদের বিকাশ ঘটালো, যেখানে সমগ্র ভারতীয় জাতীয়তাবাদ তার থেকে বিচ্ছিন্ন হয়ে আসলো মুসলিম জাতীয়তাবাদ। নতুন করে মুসলমানরা অধিকতর সচেতন হয়ে উঠলে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়, যেখানে মুসলমানদের ভাবনা, মুসলমানদের চিন্তা, মুসলমানদের দর্শন সবকিছু তাদের একত্রিত করে চেতনাবোধ তৈরি হলো যে আমার অধিকার আমাকেই ফিরে পেতে হবে। আমার অধিকার ফিরে পাওয়ার জন্য কি করার দরকার, আমার অধিকারকে বাস্তবায়ন করার জন্য কি করার দরকার, আমার আর্থসামাজিক উন্নয়ন করার জন্য কি করা। এই যে অধিকার সচেতন হয়ে ওঠা একটা জাতির জন্য কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। কারণ কোনো জাতি যদি নিজস্ব অধিকার সচেতন না হয়ে ওঠে তাহলে সেই জাতি কিন্তু কোনোদিনই তার স্বাধীনতা ফিরে পায় না, তার আত্মনিয়ন্ত্রণ অধিকার ফিরে পায় না। সেই সচেতনতা বোধটা কিন্তু বঙ্গভঙ্গের ফলে মুসলমানদের মধ্যে এসেছিল। আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়, মুসলমানগণ নিজেদের অধিকার, নিজস্ব অস্তিত্ব, স্বার্থ সংরক্ষণের জন্য সংগঠিত হতে থাকে, রাজনৈতিকভাবে সংগঠিত হতে থাকে, সামাজিকভাবে সংগঠিত হতে থাকে, সংস্কৃতিগতভাবে সংগঠিত হতে থাকে। অর্থাৎ তারা বিভিন্ন সংগঠিত হয়ে তাদের অধিকার আদায়ের জন্য সোচ্চার হয় এবং ইংরেজদের বিরুদ্ধে তারা এক ধরনের আন্দোলনও করার চিন্তা চেতনা করলো, আগে যেটা তারা করতে পারতো না। কারণ আর্থসামাজিক অবস্থার উন্নয়ন না হলে তো অধিকার চেতনাবোধ আসে না। সেটা বঙ্গভঙ্গের ফলে তাদের একটা নতুন স্বপ্নের যাত্রা শুরু করেছিল। নিজেদের অধিকার, আত্মচেতনাবোধ জাগ্রত রাখার জন্য প্রতিষ্ঠাই করে 1905 সালের মুসলিম লীগ। এই মুসলিম লীগ তৈরি হলো কিন্তু ওই কেন্দ্রিক, অর্থাৎ একটা প্ল্যাটফর্ম। বঙ্গভঙ্গের ফলে রাজনৈতিকভাবে মুসলমানরা একত্র হওয়ার সুযোগ লাভ করলো। যখন জওহরলাল নেহরু বললেন এই বাংলায়, এই ভারত উপমহাদেশে দুইটি জাতি আছে, একটা হিন্দু জাতি, একটি সরকার, তখনই কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ খেপে উঠলেন। মোহাম্মদ আলী জিন্নাহ প্রতিবাদ করলেন যে না, আরেকটি জাতি আছে মুসলমান। অর্থাৎ অস্তিত্ব লড়াইয়ের জন্য মুসলিম লীগ তৈরি হল। এই মুসলিম লীগ অর্থাৎ জাতীয়তাবাদের প্রসারের একটি প্ল্যাটফর্ম মুসলিম লীগ আসলো। আমাদের পরবর্তীতে সাম্প্রদায়িক, তবে এর মধ্য দিয়ে মুসলমানদের উন্নতি হলেও দীর্ঘদিন হিন্দু মুসলমানদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল, হিন্দু মুসলমান পাশাপাশি বসবাস করেছে, কাঁধে কাঁধ লাগিয়ে ইংরেজদের বিরুদ্ধে বিভিন্ন সংগ্রাম আন্দোলন করেছে। এখন কিন্তু এই বঙ্গভঙ্গের কারণে এই সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হলো। বঙ্গভঙ্গকে কেন্দ্র করে দুটো গোষ্ঠী মুখোমুখি দাঁড়িয়ে গেল ধর্মের ভিত্তিতে। হিন্দুরা তখন মুসলমানদের শত্রু মনে করলো, মুসলমান তখন হিন্দুদের শত্রু মনে করলো। কারণ কি, বঙ্গভঙ্গের যে স্বতঃস্ফূর্ত মুসলমানদের ছিল, হিন্দুরা ঠিক ততটাই বিরোধিতা করেছে। শুরু হলো সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িক চেতনা পরবর্তীতে ভারত বিভাগকে অত্যাসন্ন করে তুলল। শুধু তাই নয়, এই সাম্প্রদায়িকতা চেতনা যে ধরনের হত্যাকাণ্ড ঘটেছে, সাম্প্রদায়িক যে কিলিং, যেটাকে আমরা ক্যালকাটা কিলিং বলে থাকি, কলকাতা হত্যা, সেই কলকাতা হত্যা হয়েছে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি। কিন্তু দীর্ঘদিন এদেশের মানুষ পাশাপাশি বসবাস করে একই মনোভাব পোষণ করেছে, কিন্তু এই বঙ্গভঙ্গের কারণে দুইটা গ্রুপই মনে করলো যে আমরা পরস্পর শত্রুতে পরিণত হয়েছি, যার কারণে এখানে দীর্ঘদিনের এই যে সম্প্রীতি বোধটা ছিল সেটা নষ্ট হয়ে গেল। শুরু হলো সাম্প্রদায়িক সংকট, শুরু হলো দুই
গোষ্ঠীর মধ্যে, অর্থাৎ দুইটা জাতির মধ্যে এক ধরনের শত্রু মনোভাব। সেই শত্রুতার মনোভাবের কারণে 1947 সালে ভারত এবং পাকিস্তান বিভক্ত হলো ধর্মের ভিত্তিতে। ধর্মটা কিসের ভিত্তিতে হয়েছে? আসলে ধর্মের ভিত্তিতে এই জন্য করা হয়েছে, এই 1905 সালের পরেই কিন্তু ধর্মকেন্দ্রিক রাজনীতি শুরু হয়েছে দুইটা কেন্দ্রিক। সেখানে মুসলমানদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। স্বদেশী আন্দোলন বঙ্গভঙ্গের কারণে একটি গুরুত্বপূর্ণ আন্দোলন হয়েছিল স্বদেশী, অর্থাৎ এই আন্দোলনের অংশ হিসাবে ব্রিটিশ পণ্য বর্জন, বিলেতি দ্রব্যে অগ্নিসংযোগ, স্কুল কলেজ বন্ধ, অফিস আদালত বর্জনের ডাক দেওয়া হলো। স্বদেশী আন্দোলন কারা করলেন? বলল যে ব্রিটিশরা যেহেতু বাংলাকে ভাগ করে ফেলেছে, তাদের পণ্য আমরা নিব না। তাদের বিলেতি পণ্যে আগুন ধরানো হলো। আমরা সেই গান্ধীজির চরকায় সুতো কাটা, অর্থাৎ স্বদেশী পণ্য ব্যবহার, সেই স্বদেশী পণ্যের চেতনাবোধটাও কিন্তু এখান থেকে আসছে। তারা স্কুল কলেজে যাওয়া বন্ধ করলো। এই সময় বহু লোক স্কুল কলেজ তৈরি করলো নিজস্ব অর্থায়নে। অফিস আদালত বর্জনের ডাক দেওয়া হলো। ফলে কলকারখানার উৎপাদন ব্যাহত হলো এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সমগ্র জনজীবন কিন্তু বিপর্যয় হয়ে গেল, অর্থাৎ অর্থনীতিতে একটা ধরনের ধস নামেছিল। পরবর্তীতে এই বঙ্গভঙ্গকে কেন্দ্র করে সন্ত্রাসবাদী আন্দোলন তৈরি হলো। সন্ত্রাসবাদের জন্ম হয়েছিল। উগ্র সন্ত্রাসবাদী সেই বঙ্গভঙ্গের আমরা মহারাষ্ট্র এবং তার সর্বত্র সন্ত্রাসবাদী কার্যক্রম সবচেয়ে বৃদ্ধি পায়। সন্ত্রাসবাদীরা পশ্চিমবঙ্গের গভর্নর অ্যান্ড্রু ফ্রেজারকে হত্যারও চেষ্টা করে। 1908 সালে ক্ষুদিরাম বসু মুজফ্ফরপুরের জেলা জজের গাড়িতে বোমা নিক্ষেপের ফলে তার সঙ্গিনী মিসেস কেনেডি নিহত হয়েছিল। এই আমরা ক্ষুদিরাম বসুর কথা খুব ভালোভাবে জানি যে ক্ষুদিরাম বসুর মৃত্যু হয়েছিল এই কারণে, অর্থাৎ সেই সময় গুপ্ত হত্যা, বিভিন্ন সময় ইংরেজদেরকে বিভিন্ন আমরা আমাদের এই বাংলাতেও সেই সময় সেই ধরনের সংগঠন হয়েছিল। তারা বিভিন্ন গুপ্ত হত্যা করার চেষ্টা করতে ইংরেজদেরকে, অর্থাৎ একটা ধরনের ত্রাস সৃষ্টি করা হয়েছিল। এর ফলে তৈরি হয় আমাদের এই বঙ্গভঙ্গের পরে আরেকটি কারণ হিসেবে দাঁড়াচ্ছে যে মুসলিম লীগের জন্ম, যেটা একটু আগে আমরা বলেছি যে নতুন প্রদেশের অস্তিত্ব রক্ষা এবং মুসলমানদের রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে ঢাকায় 1906 সালে ভারতীয় মুসলিম লীগ গঠিত হলো, যেটাকে বলা হয় নিখিল ভারতীয় মুসলিম লীগ। মুসলিম লীগের বঙ্গভঙ্গের সপক্ষে সর্বদা মতামত ব্যক্ত করেছিল এবং ইংরেজরা কংগ্রেস যে পরিমাণে আক্রমণাত্মক ছিল, সেইভাবে সেই আক্রমণাত্মককে জবাব দেওয়ার জন্য কিন্তু মুসলিম লীগ সেই সময় দাঁড়িয়েছিল এবং মুসলিম লীগ সেই সময় ব্যাপকভাবে এর পক্ষে মতামত ব্যক্ত করে। মুসলিম লীগের জন্ম হলো ভারত ভাগ করো শাসনকর্তা নীতির প্রতিফলন। সেটা আমরা হয়তো বলে দিয়েছি যে ব্রিটিশ সরকার দীর্ঘদিন এই সুযোগটি আরো যেটা খুঁজতেছিল, সেটার একটা সুবিধাজনক পর্যায়ে এই ভাগ করো শাসনকর্তা নীতির সার্থক বাস্তবায়ন ঘটেছিল এবং বঙ্গবন্ধুর ফলে এটাকে সার্থক বাস্তবায়নই বলা যেতে পারে। ব্রিটিশ শাসকরা কৌশলে হিন্দু মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে সক্ষম হয়। যখনই দুইটা গ্রুপকে বিভেদের সৃষ্টি করা হয়েছিল তখনই কিন্তু সুবিধা শাসনকার। তার কারণ এখনো পলিসি হচ্ছে, সারা বিশ্বের পলিসি হলো যদি একত্রিত কোনো গোষ্ঠী থাকে ভাগ করে দাও, তাহলে নিজেদের মধ্যে যে আন্তদ্বন্দ্ব সৃষ্টি হবে, সেই দ্বন্দ্বের কারণে তৃতীয় পক্ষকে শাসন করার সুবিধা হবে। সেটা কিন্তু এর প্রতিফলন ঘটে। হিন্দু বুদ্ধিজীবীরা বঙ্গভঙ্গে হিন্দু মুসলমানদের মধ্যে বিরূপ সম্পর্ক সৃষ্টির কৌশল হিসেবে অভিহিত করেন। বঙ্গভঙ্গের ফলে আর্থসামাজিক উন্নয়ন এই ভারত উপমহাদেশে ঘটেছিল। মুসলমানদের বিশেষ করে ঢাকা কেন্দ্রিক চট্টগ্রামে নৌবন্দর স্থাপিত হলো। বঙ্গভঙ্গের ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটলো, নদী খালের উন্নত হলো, রেল যোগাযোগ সম্প্রসারিত হলো, নিয়ম শৃঙ্খলের উন্নতি হলো, অর্থাৎ আইন শৃঙ্খল, জনগণ অধিক নিরাপত্তা লাভ করলো। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতিতে যথেষ্ট উন্নতি সাধিত হয়। এইভাবে পূর্ববঙ্গের সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বঙ্গভঙ্গের অবদান কোনোভাবেই অস্বীকার করা যায় না।
শেষে আমরা যে কথাগুলো বলতে পারি সেটা হলো, বঙ্গভঙ্গের প্রধান লক্ষ্য ছিল প্রশাসনিক, কিন্তু ক্রমান্বয়ে এটা রাজনৈতিক প্রাধান্য লাভ করে। পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠ জনগণ বঙ্গভঙ্গের পক্ষে থাকলেও পশ্চিম বাংলা সহ ভারতের বিভিন্ন জায়গায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলন স্বদেশী আন্দোলনের রূপ লাভ করে। অন্যদিকে মুসলমান জনগোষ্ঠী নিজেদের স্বার্থ সংরক্ষণে সচেতন হয়। এর ফলে হিন্দু মুসলমান সংঘাত অনিবার্য হয়ে ওঠে। বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলার আর্থ সামাজিক অগ্রগতির ক্ষেত্রে এক নবজোয়ারের সৃষ্টি হয়, কিন্তু দীর্ঘদিন সাম্প্রদায়িক সম্প্রীতিতে ফাটল ধরে। এই দুই জনগোষ্ঠী তখন নিজেদের মধ্যে এক ধরনের শত্রুতা পোষণ করে চলে, যার ফলাফল আজও আমরা কোনো না কোনোভাবে উপলব্ধি করি। আজকে সকালের সুস্বাস্থ্য কামনা করে আগামী ক্লাসে আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আগামী দিনের সুস্বাস্থ্যের আশায়, সুখের আশায় ভালো থাকবে, সেই প্রত্যাশা করে শেষ করছি। খোদা হাফেজ।